তো যেরকম প্রমিস করেছিলাম ক্লাস 1-এর পর আজকে শুরু হচ্ছে ক্লাস 2। তো ডাইরেক্ট প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন নাম্বার 1-এ বলা হয়েছে দ্য প্রেজেন্ট এজেস অফ 3 পার্সন ইন প্রপোর্শনস 4:7:9। তার তিনজনের এজের রেশিও বলা হয়েছে 4:7:9। বলা হয়েছে না 8 years এগো দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 56। তাহলে 8 বছর আগে তিনজনের বয়সের সাম ছিল 56। তাহলে 8 বছর আগে যদি তিনজনের বয়সের সাম 56 থাকে, তাহলে 8 বছর পরে মানে আজকে এসে তিনজনের বয়সের সাম কত হবে? তাহলে তুমি বলবো যে সাম অফ দেয়ার এজেস হবে, সাম অফ এজেস হবে কি না 56 8 বছর আগে ছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে প্রত্যেকের বয়স 8 করে বৃদ্ধি পাবে। তাহলে একজনের বয়স 8 বৃদ্ধি পেলে তিনজনের বয়স কত বৃদ্ধি পাবে? 3 × 8 24। তাহলে 56 + 24 হয়ে যাবে তিনজনের বয়সের সাম আজকে দাঁড়িয়ে। তাহলে 56 + 24 করলে কত হবে? তুমি বলবে 80। এবার কি বলা হয়েছে? বর্তমানে তাদের বয়সের রেশিও কত? 4:7:9। তাহলে 4:7:9 এদের সাম করলে কত পাবো না 7 × 4 11 আর 9 20। আর 20 হচ্ছে এদের বয়সের যোগফল বা বয়সের সমষ্টি। আর সেই 20-র ভ্যালুই বলা হয়েছে কত? 80। কত গুণ? 4 গুণ। তাহলে 4-কে 4 গুণ করলে কত হবে? 16। 7-কে 4 গুণ করলে কত হবে? 28। 9-কে 4 গুণ করলে কত হবে? 36। তাদের বর্তমান তাদের ইন্ডিভিজুয়াল বয়স কত হলো? 16, 28 আর 36। সেটা নির্ণয় করতে বলেছে ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস ইন ইয়ার্স। তাহলে 16, 28, 36 কোথায় দেখতে পাচ্ছি না অপশান বিতে। দেখো এই বাকি দুটো নির্ণয় করার আমার কোনো প্রয়োজন নেই। যখন ফার্স্ট অপশানে দেখতে পাচ্ছি 16 পেয়ে গেছি আমি, তাহলে যে অপশানে 16 আছে একদম ডাইরেক্ট সেই অপশানেই তোমরা আনসার টিক করবে। বাকি দুটো করার মানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে খুবই দারুণ একটি প্রশ্ন, অসাধারণ প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days। খুব ভালো কথা। এ একটি কাজ 10 দিনে করে। বলা হয়েছে বি সেই কাজটি করছে 12 দিনে এবং সি সেই কাজটি করছে 15 দিনে। ওকে, তারা কাজ শুরু করলো, দে স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ শুরু করলো। বাট আফটার 2 days অফ স্টার্টিং অফ ওয়ার্ক এ লেফট। ঠিক আছে, তাহলে প্রথম দুদিন এ বি এবং সি একত্রে কাজ করেছে। এ বি সি একত্রে কাজ করেছে কদিন না 2 days। তাহলে এই দুদিন কাজ করেছে এ বি সি একসঙ্গে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 10, 12, 15 হচ্ছে যে ইন্ডিভিজুয়াল টাইম। আর এই ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম করলে আমি পাই কি টোটাল ওয়ার্ক। আর 10, 12, 15 এলসিএম কত? 60। তাহলে 60 ইউনিট ওয়ার্ক যদি এ 10 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি কত না 60/10 দ্যাট ইজ 6। বি এর এফিসিয়েন্সি কত? 60/12 দ্যাট ইজ 5। আর 60/15 দ্যাট ইজ 4 হচ্ছে সি এর এফিসিয়েন্সি। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 6 + 5 + 4 তার মানে 15 ইউনিট ওয়ার্ক হয় একদিনে। তার মানে এই দুদিনে এ প্লাস বি প্লাস সি 30 ইউনিট ওয়ার্ক করে ফেলেছে। তাহলে 60 ইউনিট টোটাল ওয়ার্ক, তার মধ্যে 30 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেল। তাহলে পড়ে রইল রিমেনিং ওয়ার্ক কত পড়ে রইল? 30 ইউনিট। এবার এখান থেকেই প্রশ্ন শুরু হচ্ছে, খুব ভালো করে বুঝবে। বলা হলো 4 days বিফোর কমপ্লিশন সি লেফট দ্য ওয়ার্ক। এবার অঙ্ক শুরু হচ্ছে পেছন দিক থেকে। কাজ শেষ হচ্ছে এখানে এ বি সি 30 ইউনিট ওয়ার্ক করে ফেলেছে একসঙ্গে। এরপরে বলল যে কাজ এখানে শেষ হয়, ধরো এই পয়েন্টে শেষ হয়, এখান থেকে 4 দিন আগে এরকম জায়গায় কে চলে গেছে না সি চলে গেছে। তার মানে এই সময়টা, এই যে টাইম গ্যাপটায় বি আর সি কাজ করেছে, আর এই জায়গায় সি কাজ করেছে। এই হচ্ছে মেন বিষয়বস্তু। তাহলে যখন কোনো অঙ্কের পাঠে এরকম থাকবে যে পেছন দিক থেকে শুরু হচ্ছে ক্লাস, কাজ করা শুরু হচ্ছে কোথা থেকে না পেছন দিক থেকে, ঠিক আছে, তখন আমার প্রশ্নে এরকম ভাববো যে যদি সি না চলে যেত, যদি সি 4 দিন আগে কি হলো, এইটা বি হবে স্যার, যেটা সি লিখেছে। ও সরি, সি চলে গেছে না, সরি এখানে বি হবে, এখানে সি চলে গেছে, তাহলে বি কাজ করেছে, একদম ঠিক। তাহলে যদি এরকম হতো যে যদি এই 4 দিন আগে বি না চলে যেত, সি না চলে যেত, তাহলে কি হতো না এখানেও বি প্লাস সি কাজ করতো, এখানেও বি প্লাস সি কাজ করতো। তাহলে এখানে ধরো আমি বি প্লাস সি এন দিন কাজ করেছিল, আর এখানে একা বি ধরো সামথিং এক্স দিন কাজ করেছিল, এখানে বলাই আছে 4 দিন,
4 দিন কাজ করেছে। তাহলে এই 4 দিন যদি আমি সিকে এখানেও কাজ করাই তাহলে কি হবে না এক্সট্রা কাজ বেশি হবে। এখানে যদি আমি সিকে 4 দিন করাই তাহলে কি হবে কাজ এক্সট্রা বেশি হবে, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ কি না। যদি আমরা এখানে সিকেও কাজ করাই এই 4 দিন তাহলে আমার কি হবে কাজ বেশি হবে। তাহলে আমার 30 ইউনিট কাজ দরকার। যদি আমি এই 4 দিন সিকে কাজ করাই তাহলে কি হবে না এক্সট্রা 4 ইউনিট কাজ সি একদিনে করতে পারে। তাহলে 4 দিনে করে 16 ইউনিট, তাহলে 16 ইউনিট কাজ বেশি হবে। কিন্তু আমার টোটাল কাজ কত হবে না 30 + 16 36 ইউনিট কাজ হবে। আর এই 36 ইউনিট কাজ করতে বি আর সি এর কত সময় লাগে না 36/9, 36/9। আর 36/9 করলে কত হচ্ছে আমার দরকার নেই কত হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি ফ্র্যাকশনে আছে। 30 + 16 সরি 46/9। তাহলে 46/9 হচ্ছে আমার টোটাল টাইম লাগছে এই বাকি 46 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করতে। তাহলে 16 ইউনিট ওয়ার্ক এক্সট্রা হচ্ছে। এর কারণ হচ্ছে যদি আমি এই 4 দিন এক্সট্রা, যে 4 দিন আগে আমি সি চলে গেছিলো, যদি সিকে না বের করে দিই তাহলে কত ইউনিট ওয়ার্ক এক্সট্রা হচ্ছে না 16 ইউনিট ওয়ার্ক এক্সট্রা হচ্ছে। তাহলে 30 + 16 টোটাল 46 ইউনিট ওয়ার্ক হচ্ছে। তাহলে যদি আমাকে 46 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করতে হয় এবং যদি এরা 4 + 5 9 ইউনিট ওয়ার্ক একদিনে করে তাহলে ঠিক কতদিন সময় লাগবে না 46/9 টাইম লাগবে। আর এই 46/9 হচ্ছে এই টাইমটি, এই যে স্প্যানটি, এই স্প্যানটির হচ্ছে 46/9 টাইম। তাহলে টোটাল কতদিন কাজ হলো? প্রথমে এ বি আর সি 2 দিন কাজ করেছিল আর এখানে 46/9 দিন কাজ হলো। তাহলে 46 + 18/9 দ্যাট ইজ 64/9 দিনে পুরো কাজটি কমপ্লিট হয়েছিল। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো বোঝা গেছে? কেউ বুঝতে পারেনি এমন আছো? স্যার ওইটা তো এক্সট্রা ওয়ার্কটা কেন ধরলাম? এটাই হচ্ছে এই অঙ্কের মজা, এটাই হচ্ছে এই অঙ্কের মজা। আর একবার বলবো? হ্যাঁ স্যার, ওই এক্সট্রা কাজটা কেন স্যার ধরবো? এক্সট্রা কাজটা তো বাইরের কাজ, 16 ইয়েটা বলছি। ভালো করে অঙ্কে পড়ি। আমি অঙ্কে কি দেখতে পাচ্ছি, এ কোনো একটি কাজ 10 দিনে করছে, বি 12 দিনে করছে, সি 15 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেলাম 60 ইউনিট ওয়ার্ক। ওকে, এই 60 ইউনিট ওয়ার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম 2 দিন এ বি সি একসঙ্গে কাজ করেছে। তাহলে এ + বি + সি 6 + 4 + 5 15 ইউনিট ওয়ার্ক করে একদিনে। তাহলে 15 ইউনিট ওয়ার্ক একদিনে করলে 2 দিনে করবে সেটা 30 ইউনিট ওয়ার্ক। তাহলে 30 ইউনিট ওয়ার্ক যদি কমপ্লিট হয়ে যায় বাকি পড়ে থাকে কত ইউনিট ওয়ার্ক? তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমার 30 ইউনিট। রিমেনিং ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। এই 30 ইউনিট ওয়ার্ক কে কমপ্লিট করেছে না বি আর সি মিলে, বি আর সি মিলে, তাই তো? কারণ এ কি হয়েছে না 2 দিন পরে চলে গেছে, এ আর নেই পিকচারে। তাহলে এখন শুধু বি আর সি আছে। এই বি আর সি এর মধ্যে বলেছে লাস্ট 4 দিন কে কাজ করেনি? লাস্ট 4 দিন সি কাজ করেনি। কারণ কি বলেছে? কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে, সি লেফট দ্য ওয়ার্ক। তাহলে আমি ধরলাম যে যদি আমার বাকি 30 ইউনিট ওয়ার্ক করতে এন দিন টাইম লাগে, ভালো করে বুঝবে, এন দিন টাইম লাগে, তাহলে সেই এন দিনের মধ্যে লাস্ট 4 দিন করেছে শুধু বি, লাস্ট 4 দিন করেছে শুধু বি একদিনে করে 5 ইউনিট ওয়ার্ক। একদিনে কত ইউনিট ওয়ার্ক করে? 5 ইউনিট ওয়ার্ক। তাহলে 4 দিনে করবে 20 ইউনিট ওয়ার্ক। ইজ ইট কারেক্ট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে বাকি যে টাইম, তাহলে টোটাল এন দিন টাইম লাগলে বাকি কদিন পড়ে আছে না লাস্ট 4 দিন কাজ করেছে কে? লাস্ট 4 দিন কাজ করেছে হচ্ছে আমার বি। তাহলে বাকি n-4 ডেজ, বাকি n-4 ডেজ কাজ করেছে কে না বি প্লাস সি, বি প্লাস সি। তাহলে বি একা 20 ইউনিট ওয়ার্ক করেই ফেলেছে, রিমেনিং ওয়ার্ক ছিল আমার 30 ইউনিট। তাহলে n-4 ডেজে 10 ইউনিট ওয়ার্ক করতে হবে, 10 ইউনিট ওয়ার্ক করতে হবে, হ্যাঁ কি না? এই 10 ইউনিট ওয়ার্ক কে করবে না বি আর সি একসঙ্গে।
বি আর সি একসঙ্গে, আর বি আর সি কত ইউনিট ওয়ার্ক করে না 5 + 4 9, তাহলে 10/9 টাইম লাগে এই বাকি 10 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করতে। তাহলে n-4 = কত না 10/9, তাহলে এর ভ্যালু কত না 10/9 + 4। তাহলে দেখো 4 9 36 + 10 46/9 বেরিয়ে গেল আমার এর ভ্যালু। আর সেই এনই ছিল কোন টাইম না বাকি যে 30 ইউনিট ওয়ার্ক করেছিল সেই ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগে না 46/9। তাহলে টোটাল কদিন কাজ হলো না 46/9 + 2, দ্যাট ইজ 64/9। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার ব্যাপারটা ক্লিয়ার হলো? এবারে খুব ভালো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আমি এত কেন খাটবো? আমি এত খাটবো না বলেই তো জিনিসটা বোঝালাম। আমি কি করব? আমি এই যে n-4 দিন কাজ হলো, বি আর সি একসঙ্গে করলো, ঠিক আছে? এবার n-4 দিন যদি আমি কাজ না করাতাম, কেন n-4 দিন করলাম না লাস্ট যে 4 দিন সেই 4 দিনকে আমি সিকে বিতাড়িত করেছি। তাহলে লাস্ট 4 দিন যদি আমি সিকে রেখে দিতাম, তাহলে আমার এই যে টোটাল টাইম লাগছিল 46/9, এই 46/9 টাইমে যদি 5 + 4 9 দিয়ে গুণ করতাম তাহলে কী হতো 46 ইউনিট ওয়ার্ক হতো, তাই তো? বি আর সি একত্রে 5 + 4 9 ইউনিট ওয়ার্ক করে একদিনে। তাহলে 46/9 দিনে কত ইউনিট ওয়ার্ক করবে? 46/9 × 9 46 ইউনিট ওয়ার্ক। বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবে। তাহলে এই 46 ইউনিট ওয়ার্ক আমার দরকার নেই, আমার শুধু দরকার ছিল 30 ইউনিট ওয়ার্ক। তাহলে এই যে এক্সট্রা ওয়ার্ক হলো 16 ইউনিট, এই 16 ইউনিট ওয়ার্ক এক্সট্রা কেন হলো? কারণ এই 4 দিন যে 4টা আমি এখানে বিয়োগ করেছিলাম, যদি না বিয়োগ করতাম তাহলে আমার 4 দিন এক্সট্রা কে কাজ করতো না সি কাজ করতো। আর দেখো সি একদিনে করে 4 ইউনিট ওয়ার্ক, তাহলে 4 × 4 করলেই তো এই 16 হয়। বোঝা গেল? আমি টাইম ফিক্স রাখছি, আমি কি করছি কাজটাকে বাড়িয়ে দিচ্ছি। আমার যদি সিকে আমি বার না করতাম তাহলে 30 ইউনিটের জায়গায় আমার 46 ইউনিট ওয়ার্ক হতো। কারণ কি না এই 4 × 4 16 এক্সট্রা হতো। তাহলে আমি টাইম ফিক্স রাখছি, টাইমকে আমি বাড়াচ্ছি না, যে আমার এর জন্য টাইম বেশি লাগাচ্ছি তা নয়। আমার সিকে বের করে দিলেও আমার কি হতো না কাজ কম হতো, সিকে আমি ভেতরে রাখলে কাজ বেশি হবে কিন্তু সময় এক থাকবে। বোঝা গেল? তাই আমি এত কিছু না ভেবে n-4 হোয়াই শুড আই থিঙ্ক অ্যাবাউট দিস মাচ থিং, এত কিছু ভাবার তোমার কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই ভাববো যে সময়টায় সি বেরিয়ে গেছে সেই সময়টার জন্য যদি সি থাকতো আমার গ্রুপে তাহলে আমার কাজ বেশি হতো। টাইম একই লাগাচ্ছি, সেই টাইমেই আমি কাজ করছি, কিন্তু আমি কি করছি না কাজ বেশি করছি, কাজের পরিমাণটাকে বাড়াচ্ছি, টাইমটাকে বাড়াচ্ছি না। ইজ ইট ক্লিয়ার নাও? বলো এবার সবার ক্লিয়ার? বাকিরা বলবে। আমি এই গল্পটাও কিন্তু আমি আগে যখন টাইম অ্যান্ড ওয়ার্কে বলেছিলাম তখন এই প্যাটার্নটা আমি বুঝিয়েছিলাম তোমাদের বারবার করে, কিন্তু তোমরা গুলে পুরো খেয়ে নিয়েছো ব্যাপারটা। আরও একবার বলছি, ভালো করে বোঝো। বলল এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 12 দিনে এবং সি একটি কাজ করে 15 দিনে। তাহলে 10 12 15 এলসিএম কত না 60। তাহলে 60 ইউনিট ওয়ার্ক হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এই 60 ইউনিট ওয়ার্কের মধ্যে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5 আর সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4। বললো প্রথমে এ বি সি একসঙ্গে কাজ শুরু করলো, তারা 2 দিন কাজ করলো। কদিন কাজ করলো? 2 ডেজ। তাহলে 2 ডেজে কত ইউনিট ওয়ার্ক হবে না 6 + 5 + 4 15 ইউনিট ওয়ার্ক হয় একদিনে। তাহলে ইন্টু 15 করলেই আমি কী পেয়ে যাবো টোটাল ওয়ার্ক। তার মানে 30 ইউনিট ওয়ার্ক আমার হয়ে গেল, 30 ইউনিট ওয়ার্ক হয়ে গেল 2 দিনে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে রইল? রিমেনিং ওয়ার্ক পড়ে রইল 60 - 30, দ্যাট ইজ 30 ইউনিট। তাহলে এই রিমেনিং 30 ইউনিট ওয়ার্ক কে করবে না বি আর সি করবে। আমি শুধু এটুকুই ভাববো কে করবে, এ চলে গেছে, বি আর সি করবে। এবার অঙ্ক শুরু হচ্ছে না, অঙ্কে বলছে
কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে। তাহলে যদি সি থাকতো তাহলে এই সি 4 দিনে কত ইউনিট এক্সট্রা কাজ করতো? না, সি একদিনে 4 ইউনিট ওয়ার্ক করে, তাহলে 4 দিনে সে কত ইউনিট ওয়ার্ক করবে? 16 ইউনিট ওয়ার্ক করবে। তাহলে যদি আমার 30 ইউনিটের জায়গায় ভাবতাম 46 ইউনিট ওয়ার্ক কাজ পড়ে আছে, যদি আমি 30 ইউনিটের জায়গায় ভাবতাম 46 ইউনিট ওয়ার্ক কাজ পড়ে আছে, তাহলে আমার 46 ইউনিট ওয়ার্ক করতে কতদিন সময় লাগতো যদি বি আর সি একসঙ্গে কাজ করতো? তাহলে এখন অঙ্কটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই যে 4 days বিফোর কমপ্লিশন সি লেফট দ্য ওয়ার্ক, এখন এই গল্পটাই আর নেই। এখন বলল যে 30 ইউনিট ওয়ার্ক আমার টোটাল হয়ে গেছে, টোটাল আমার বাকি আছে 46 ইউনিট ওয়ার্ক, টোটাল আমার বাকি আছে 46 ইউনিট ওয়ার্ক। তাহলে এই 46 ইউনিট ওয়ার্ক করতে বি আর সি এর কত টাইম লাগবে? তাহলে বি আর সি মিলে 5 + 4 9 ইউনিট ওয়ার্ক করে একদিনে। তাহলে 46 ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগবে? মানে 46/9 টাইম লাগবে। তাহলে 46/9 টাইম লাগছে 46 ইউনিট ওয়ার্ক করতে। আর প্রথমে 2 দিন কাজ হয়েছিল যেখানে 30 ইউনিট ওয়ার্ক হয়েছিল। তাহলে টোটাল কতদিন কাজ হলো? না 46/9 + 2, দ্যাট ইজ 64/9 ডেজ টাইম লাগলো পুরো কাজটি কমপ্লিট করতে। শুধু আমাকে এটা মনে রাখতে হবে যে 60 ইউনিট ওয়ার্ক যেটা ছিল সেটা বেড়ে এখন হয়ে গেল 66 ইউনিট ওয়ার্ক। ইজ ইট ক্লিয়ার? সরি, 76 ইউনিট ওয়ার্ক। বোঝা গেছে অর্ণব? শুধু কাজের হ্যাঁ বলো। আমি একটু বলবো, আমিও নাহলে এই আপনি যে 60 ইউনিটটা ভাবলেন না, আমি একটা বলছি 2 দিনে 30 ইউনিট হয়ে গেল, আর শেষ 4 দিন রইল 20 ইউনিট, কি একা করেছে? তাহলে মাঝে 10 ইউনিট কাজটাই তো এই একই করেছে। তাহলে হ্যাঁ, গল্পটা একই, কিন্তু যখন ডেটাটা আর একটু বাড়াবে না, যখন ডেটাটা আরও একটু বাড়বে তখন গন্ডগোলটা শুরু হবে। ঠিক আছে, এখানে যেমন প্রথমে কি করলো না, তারা একসঙ্গে কাজ করলো, 2 দিন পরে কি চলে গেল না এ চলে গেল। ঠিক আছে, এবার এখানে গল্পটা এরকম হয় যদি যে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল, কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেল, তাহলে কাজটা কদিনে কমপ্লিট হলো? তখনই সমস্যা তৈরি হবে। ঠিক আছে, আমি শুধু মনে রাখবো যে চলে যাচ্ছে সে যদি না চলে যায় তাহলে সেই সময় সে কী করে? কাজ বেশি করবে। সে যদি থাকে, তাই সে যদি আমার দলে থাকে, সে যদি আমার গ্রুপে থাকে, তাহলে কি হবে? আমার কাজের পরিমাণ বাড়বে। ঠিক আছে, সময় একই লাগবে। সে থাকলে কি করবে? সে তো চুপচাপ বসে থাকবে না, সে তো কাজ করবে। তাহলে সে কতটা কাজ করবে? না সেই কাজটাকে আমি ইনক্লুড করে দেবো আমার টোটাল ওয়ার্কে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের মাথায় ঢুকেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্ন, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours. আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড 3 more similar taps are opened. What is the total time taken to fill the tank completely? দেখো, খুব দারুণ একটি প্রশ্ন। আমরা যখন ছোটোবেলায় এই ধরনের অঙ্ক করতাম, কি করতাম না, একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় একটা ট্যাঙ্কে ভর্তি করছে, তার মানে সে 6 ঘন্টায় করছে 1 অংশ কাজ, এরকমই ভাবতাম, তাই তো? 6 ঘন্টায় করছে 1 অংশ কাজ, এটাই তো ভাবতাম। এই 1 অংশ আমি আর এখন 1 অংশ ভাববো না, আমি ভাববো আমি এখন বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি এখন শিখে গেছি যে ছোটোখাটোভাবে কম সময় কীভাবে অঙ্ক করতে হয়। আমি ভাববো যে 6 ঘন্টায় সে 6 অংশ কাজ করতো, সে 6 অংশ কাজ করতো বা 6 পার্ট কাজ করতো। তাহলে আমি ধরে নেব যে টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 6। এই 6 কি না টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর 1 ঘন্টায় কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো ট্যাব যে কাজ করে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে 6 ঘন্টায় সে যদি 6 পার্ট করে তাহলে 1 ঘন্টায় সে 1 পার্ট করবে, তাহলে 1ই হচ্ছে তার কি এফিসিয়েন্সি। 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে কাজ করে সেটাই তার কি এফিসিয়েন্সি। তাহলে এই ট্যাপটির এফিসিয়েন্সি হচ্ছে 1। এবার বলা হলো আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড। তাহলে আমার 6 পার্ট হচ্ছে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের, তার মধ্যে হাফ ভর্তি হয়ে গেছে, মানে 3 পার্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, 3 পার্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, এটা প্লাস। তাহলে বাকি 3 পার্ট পড়ে আছে, যেটা
যেটা আমাকে ভর্তি করতে হবে। এবার বলা হলো কি করা হলো না, 3 more similar taps are opened, 3টে একই রকমের ট্যাপ ওপেন করা হলো। তাহলে টোটাল এখন নাম্বার অফ ট্যাপ কটা হয়ে গেল না 4টে। প্রত্যেক ট্যাপের এফিসিয়েন্সি কত? প্রত্যেক ট্যাপের এফিসিয়েন্সি হচ্ছে 1। এটা হচ্ছে এফিসিয়েন্সি, প্রত্যেক ট্যাপের এফিসিয়েন্সি কত? 1 করে। তাহলে 4টে ট্যাপের এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। কত ইউনিট কাজ আমায় করতে হবে? 3 ইউনিট কাজ করতে হবে। তার মানে 3 ইউনিট কাজ আমার বাকি আছে। আমি 1 ঘন্টায় করি, একসঙ্গে চালালে কি হবে? 4 ইউনিট ওয়ার্ক। তাহলে 3/4 আমার টাইম লাগবে এক্সট্রা। তাহলে 3/4 আমার টাইম লাগবে বাকি 3 পার্ট ভর্তি করতে। তাহলে 3/4 মানে কত? 45 মিনিট, হ্যাঁ কি না? 3/4 হাওয়ার মানে কত? 45 মিনিট, হ্যাঁ কি না? একদম। এবার দেখো কি, হ্যাঁ, এবার কি বলা হলো না, আমার পুরো কাজটা, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। এবার আমাকে বলো যে হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড। আমি বলেছিলাম কি না, ট্যাঙ্কটি 6 ঘন্টায় 6 পার্ট করে, তাহলে 1 ঘন্টায় 1 পার্ট করছে। তাহলে হাফ ট্যাঙ্ক মানে 3 পার্ট সে ভর্তি করেছিল একা। তাহলে 3 পার্ট ভর্তি করতে আর কত টাইম লেগেছিল না? 3 ঘন্টা। তাহলে 3 পার্ট ভর্তি করতে 3 ঘন্টা টাইম লেগেছিল, আর এই 3 পার্ট ভর্তি করতে বাকি 4 জনকার 45 মিনিট লাগলো। তাহলে টোটাল কত টাইম লাগলো না? 3 hours 45 minutes। ইজ ইট ক্লিয়ার গাইস? বোঝা গেল? অত সহজে অঙ্কটা করলাম আমরা, কিছুই নেই অঙ্কের মধ্যে কিন্তু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। 2 men and 3 boys can do a piece of work in 10 days, while 3 men and 2 boys can finish it in 8 days। তাহলে আমরা সবাই জানি যে ম্যান ইন্টু ডেজ ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক, ম্যান ইন্টু ডেজ ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। এই কনসেপ্টের ওপরই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে। এবার দেখো এই ধরনের প্রশ্ন করব কি করে আমি। এই যে 2 men and 3 boys না, এই 2 men 3 boys আর কিছুই নয়, 2 জন মানুষ এবং 3 জন বালকের টোটাল এফিসিয়েন্সি। যখনই আমরা ম্যান ইন্টু ডেজ টোটাল ওয়ার্ক করি, এই ম্যান মানে হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। এর অ্যাকচুয়াল ব্যাখ্যা হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। অলওয়েজ মাথায় রাখবো এটা। ম্যান ইন্টু ডেজ মানে হচ্ছে ম্যানের এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করছি। তাহলে 2 জন মানুষের এফিসিয়েন্সি এবং 3 জন বালকের, 2 জন পুরুষের এফিসিয়েন্সি এবং 3 জন বালকের এফিসিয়েন্সি একত্র করলে 10 দিনে কাজটা শেষ হয়, তাই তো? তাহলে 2 জন পুরুষের এফিসিয়েন্সি এবং 3 জন বালকের এফিসিয়েন্সি ইন্টু 10 ইজ ইকাল টু হচ্ছে 3 men প্লাস 2 boys ইন্টু 8। এই হচ্ছে গল্প। এবার এর পরের কাজটা আমরা কি করব? এখান থেকে আমরা কী ভাবো না, ম্যান আর বয়েজের এফিসিয়েন্সি রেশিও, ম্যান আর বয়েজের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এবারে কাজটা আমরা ডাইরেক্ট এক লাইনে করব। দেখো 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 20। 8-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 24। আর 24 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 24 থেকে 20 বিয়োগ করলে হয় 4। তাহলে 4 men ইজ ইকাল টু কত? 10 3 এখানে হচ্ছে 30, আর এখানে 8 2 16, আর 30 থেকে 16 বিয়োগ করলে হয় 14। তাহলে 4 men ইজ ইকাল টু 14 boys। তাহলে মেন বাই বয়, এই যে মেন আর বাই বয়েজের আমি বাই করছি, মেন বাই বয় করছি, এর মানে হচ্ছে কি, একজন মানুষ এবং একজন বালকের, একজন পুরুষ এবং একজন বালকের এফিসিয়েন্সিটা আমি রেশিও নির্ণয় করছি। তাহলে 14/4 মানে হচ্ছে 7/2। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি 7 হলে একজন বালকের এফিসিয়েন্সি হবে 2। এটাই হচ্ছে মেন বিষয়বস্তু, যেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমার কাজ কি হবে না, 2 জন পুরুষ এবং 1 জন বালক পুরো কাজটি করতে কত সময় লাগবে। তাহলে পুরো কাজ কতটা, আমি যখনই এফিসিয়েন্সি পেয়ে গেছি আমি জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। তাহলে এই যে এফিসিয়েন্সি পেলাম 7 আর 2, তাহলে এখন আমি ম্যানের জায়গায় কী ভাববো না 7, আর বয় মানে কী ভাববো না 2। তাহলে 2 × 7 মানে 14, আর 3 × 2 মানে হচ্ছে 6। তাহলে 14 + 6 হচ্ছে কত? 20। তাহলে 20 × 10 করলে হবে 200। তাহলে টোটাল 200 ইউনিট ওয়ার্ক আমায় করতে হবে, টোটাল 200 ইউনিট ওয়ার্ক আমায় করতে হবে। আর ম্যান মানি আমি জানি কত না 7। তাহলে 2 × 7 আর 1 × 2 কত হচ্ছে? 2 7 14 + 2 16। তাহলে 200/16 হচ্ছে আমার টাইম লাগবে। আর 200/16 করলে কত হয় না 12.5। 200/16 করলে কত হবে না 12.5, তাই তো?
তাহলে 12.5 ডেজে পুরো কাজটি শেষ করবে 2 জন পুরুষ এবং 1 জন বালক। ইজ ইট ক্লিয়ার গাইস? তাহলে এই ধরনের প্রশ্ন এখন আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, তাই তো? আমি এই যে লাইনটা লিখেছি এফিসিয়েন্সি রেশিও তো বের করতেই হবে একদম, এই লাইনটাও আমি করব না, এই লাইনটা যে করেছি এই লাইনটাও আমি করব না, ঠিক আছে? এই লাইনটাও আমি পরীক্ষায় লিখবো না, আমি ডাইরেক্ট এই 4m = 14 বয় লিখবো একদম এখান থেকে। দেখতেই পাচ্ছি 2 men × 10 মানে 20 men এখানে হচ্ছে, আর এখানে 8 × 3 24, তাহলে 24 - 20 মানে হচ্ছে 4 men হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছি 10 × 2 20, আর এখানে দেখতে পাচ্ছি 8 × 2 16, আর 16 - 20 মানে হচ্ছে 4, 16 - কত এখানে হচ্ছে 30, তাহলে 30 - 16 মানে হচ্ছে কত 14, তাহলে 4 men = 14 বয়েজ। এই লাইনটা আমি জাস্ট লিখেছি তোমাদের বোঝানোর জন্য, এটাও কিন্তু পরীক্ষায় লিখবো না, আমি ডাইরেক্ট এই লাইনে চলে আসবো। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছে? কারোর কোনো সমস্যা? নেক্সট প্রশ্ন, দ্য HCF and LCM of two different numbers both greater than 13 are 13 and 273 respectively। খুব ভালো কথা, দুটো নাম্বার আছে, দুটো নাম্বার আমি বললাম x এবং y। বললো এই x এবং y দুজনেই কিন্তু 13 থেকে বড়, মানে x greater than 13 এবং yও greater than 13। ওকে, এবার কি বলা হলো না, বলা হলো না এদের HCF হচ্ছে কত না 13 এবং LCM হচ্ছে 273। তাহলে আমাকে বলো যে যখন আমি দেখতে পাচ্ছি HCF 13 এবং LCM বলা হয়েছে 273, তাই তো? তাহলে সংখ্যাগুলো কী কী হতে পারে? কে বলতে পারবে? সেই কথা, সবাই চুপচাপ কেন? HCF LCM সব গুলো খেয়ে নিয়েছ নাকি সবাই? দুটো সংখ্যার হ্যাঁ বলো। 21 আচ্ছা আমি বলি, এবার দেখো HCF বলা হয়েছে 13 আর LCM বলা হয়েছে 273। যখনই এরকম গল্প দেখবো তা আমরা সবাই জানি যে যখনই দুটি নাম্বারের কনসেপ্ট আছে তখনই হচ্ছে কি না HCF × LCM = প্রোডাক্ট অফ টু নাম্বারস। আমরা এটাই তো জানি, তাই তো? তাহলে HCF × LCM করলে দুটো নাম্বারের প্রোডাক্ট পাবো, তার মানে XY = বলা হয়েছে কি 13 × 273। এবার দেখো আমি বলতে পারি যখনই HCF আছে 13, তাহলে আমি বলতে পারি, আমি X আর Y এখানে ধরেছি, আমি ধরলাম যে 13A হচ্ছে কি না একটি নাম্বার, অপর নাম্বার হচ্ছে 13B, আমি এটা ধরলাম। আর A আর B কি? A আর B হচ্ছে সংখ্যা দুটির রেশিও। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার দেখো আমি যখনই 13A × 13B করবো = হয়ে যাবে 13 × 273। তুমি বললো হ্যাঁ একদম ঠিক, 13 একটা 13 কেটে গেল, তাহলে আর একটা 13-র সঙ্গে 273 কাটাকুটি হলে পড়ে থাকবে না 21, তাই তো? তার মানে আলটিমেট এই যে A × B পেলাম, এই A × B আর কিছুই নয়, A × B হচ্ছে সেই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা হচ্ছে আলটিমেট HCF বাদ দিলে পড়ে থাকে। সবসময় বলেছি HCF LCM এর কনসেপ্টে তোমাদের, যে কোনো দুটো সংখ্যা, আমি ধরলাম 16 আর 12, এদের HCF কত? 16 আর 12 এদের HCF কত? 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে
এই দুটো সংখ্যাকে পড়ে থাকে কি না 4:3। তাহলে এই 4 আর 3 হচ্ছে কি সবসময় কোপ্রাইম নাম্বার। এই 4 আর 3 কি 4 আর 3 হচ্ছে কোপ্রাইম নাম্বার। এই কোপ্রাইম নাম্বার আমরা পেলাম কি করে না যখনই অ্যাকচুয়াল নাম্বারকে আমি HCF দিয়ে ভাগ করব পড়ে থাকবে কি প্রাইম ফ্যাক্টর, পড়ে থাকবে কি সংখ্যা দুটোর প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে। আর সেই প্রাইম ফ্যাক্টর হচ্ছে 21, প্রাইম ফ্যাক্টরের গুণফল হচ্ছে 21। তাহলে 21কে আমরা কী লিখতে পারি না 1 × 21 লিখতে পারি, অথবা লিখতে পারি 3 × 7, দুটো প্রাইম নাম্বারের গুণফল হিসাবে লিখতে পারি। এর বাইরে আর কিছু লিখতে পারি কিন্তু না দাদা, এর বাইরে আপনি কিচ্ছু লিখতে পারবেন না। এবার 1 আর 21 যদি আমি A আর Bকে ভাবি, তাহলে আমি কি বলবো না সংখ্যা দুটো কী হবে না 13A আর 13B, সংখ্যা দুটো কি 13A আর 13B। তাহলে 13 × 1 করলে কী হবে 13 হবে একটা সংখ্যা, আর একটা সংখ্যা হবে 21 × 13। ইজ নট ইট বলবে হ্যাঁ একদম ঠিক। কিন্তু দুঃখের বিষয় সংখ্যা দুটোর প্রত্যেকটা 13 থেকে বড়, তার মানে এই পসিবিলিটিস কখনোই সম্ভব নয়। তাহলে একমাত্র এই পসিবিলিটিসই সম্ভব। তার মানে সংখ্যা দুটো কী হবে 13 × 3 আর 3 × 13 এবং 7 × 13। সংখ্যা দুটো কী হবে না 3 × 13 এবং 7 × 13। ইজ ইট ক্লিয়ার গাইজ, ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? একদম। তাহলে 3 13 করলে কত হয় 39, আর 7 13 করলে কত হয় 91। আর 39 আর 91 মানে কি 39 আর 91 মানে হচ্ছে 130। আমায় জিজ্ঞেস করেছে কি দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, সংখ্যা দুটোর যোগফল কত না 130। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে, কারোর কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, question number 6, the oath rupees 126 per kg and rupees 135 per kg are mixed with a third variety। আচ্ছা, এখানে 2 ভ্যারাইটিস ছিল একটা কিছু, এখানে একটা 2 ভ্যারাইটিস কিছু একটা ছিল। Two varieties of a product worth rupees 126 per kg and rupees 135 per kg are mixed with the third variety in the ratio of 1:1:2। তার মানে 3 রকমের ভ্যারাইটির 3 রকমের জিনিস আছে। আমি ধরলাম কি 3 রকমের চাল হতে পারে, ডাল হতে পারে, গম হতে পারে, যা খুশি হতে পারে। এবার এই 3 রকম ভ্যারাইটির জিনিস আমি কি রেশিও মেশালাম না, প্রথমটা 1 ইউনিট নিলাম, পরেরটারও 1 ইউনিট নিলাম, আর থার্ডটা আমি নিলাম 2 ইউনিট। এই 3 রকমের ভ্যারাইটি 3 রকম ওয়েট আমি নিয়েছি। প্রথম যেটা 1 ইউনিট নিয়েছি সেটা 126 টাকা পার কেজি হচ্ছে তার ভ্যালু। সেকেন্ড টাইপটার ভ্যালু হচ্ছে 135 টাকা পার কেজি। আর থার্ড টাইপের ভ্যালু আমি জানি না। এদের মেশানোর পরে আমি দেখলাম যে টোটাল যে জিনিসটা হলো তার ওয়েট হলো 153। টোটাল যে জিনিসটা হলো তার ওয়েট হলো কত 153। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছ? তাহলে বললো যে থার্ড ভ্যারাইটি যে জিনিসটা মিশিয়েছিলাম তার অ্যাকচুয়াল কস্ট বা বলতে পারো সিপি কত ছিল। তাহলে প্রথম প্রকারের যে ভ্যারাইটি যেটা আমি ধরো 1 কেজি মিশিয়েছিলাম সাপোজ, তার 1 কেজির দাম ছিল 126 টাকা। সেকেন্ড ভ্যারাইটির আরেকটি জিনিস সেম জিনিস যার 1 কেজি মিশিয়েছিলাম, যার 1 কেজির দাম হচ্ছে 135 টাকা। আর থার্ড ভ্যারাইটি আমি 2 কেজি মিশিয়েছি, যার প্রত্যেক কেজির দাম আমি জানি না, প্রত্যেক কেজির দাম আমি জানি না, ঠিক আছে। এবং এদের 3 জনকে মিক্স করার ফলে আমি দেখলাম যে টোটাল কোয়ান্টিটি পেলাম তার প্রতি কেজির দাম হয়েছে 153 টাকা। তার আমি বলতে পারি যে এই টোটাল বস্তু যে টোটাল এখন বস্তুটা কত হলো 2 + 2 + 4, তাহলে টোটাল 4 কেজি বস্তু হলো। তাহলে এই 4 কেজি বস্তুর টোটাল ভ্যালু হচ্ছে কত না 4 × 153, বা বলতে পারি না 4 কেজির প্রতি কেজির ভ্যালু হচ্ছে 153। 4 কেজির প্রতি কেজির ভ্যালু হচ্ছে কত 153। তাহলে 4 কেজির প্রতি কেজির 153 প্রাইস মানে হচ্ছে 4 কেজির অ্যাভারেজ প্রাইস বা গড় প্রাইস হচ্ছে 153। ইজ ইট ক্লিয়ার? বলবো হ্যাঁ একদম ক্লিয়ার। এবার যদি তোমরা আমার কাছে অ্যাভারেজের ক্লাস না করে থাকো তাহলে তোমরা এরকম বলবে যে প্রথম টাইপ 1 কেজি মিশিয়েছিলাম,
তাহলে এর ভ্যালু হচ্ছে 126 টাকাই। সেকেন্ড টাইপও 1 কেজি মিশিয়েছি, তাহলে এর ভ্যালু 135 টাকা। তাহলে থার্ড টাইপ যার প্রতি কেজির ভ্যালু ধরলাম এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 2, তার মানে 2x হলো টোটাল। তাহলে এই হলো টোটাল মিশ্রণের কস্ট প্রাইস। আমি দেখতে পাচ্ছি মিশ্রণের অ্যাভারেজ প্রাইস বলা হয়েছে 153, তাহলে 153 ইন্টু 4 করে দেবো, তাহলেই টোটাল মিশ্রণের আমি প্রাইস পেয়ে যাব। তাহলে 126 প্লাস 135 প্লাস 2x ইজিক্যাল টু হয়ে গেল 135 ইন্টু 4। এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করব। এক্সের ভ্যালু কত বেরোবে না 175.50। ঠিক আছে, কিন্তু এখানে তোমায় করতে হবে কি না ক্যালকুলেশন, এখানে তোমায় করতে হবে কি ক্যালকুলেশন, কিন্তু আমি এরকম করব না, কারণ আমরা জানি যে অ্যাভারেজ মানেই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মানেই হচ্ছে কি কিছু ইনার ডেভিয়েশন। আমার এই যে ডিস্ট্রিবিউশন 1 কেজি 1 কেজি 2 কেজি, এখানে যদি আমার অ্যাভারেজ 153 বলা থাকে, তাহলে আমি ভাববো কি প্রত্যেককে 153 বানাবো, কিন্তু আমি দেখেছি প্রথম টাইপে আমি 153 নেই, আমার এখানে প্রথম টাইপের প্রাইস হয়েছে 126। তার মানে কি এই গড়ের থেকে কম, কতটা কম 126-এর সঙ্গে 26 যোগ করলে হবে 52, তার মানে হচ্ছে 27, তার মানে 27 টাকা কম নিয়ে বসে আছে, 27 টাকা কম নিয়ে, 27 টাকার ডেভিয়েশন। 1 কেজিতে ডেভিয়েশন কত 27 টাকা। নেক্সট টাইপে 1 কেজি ডেভিয়েশন কত 153 মাইনাস হচ্ছে কত 135, তার মানে হচ্ছে 18 টাকা মাইনাস হয়েছে, 18 টাকা কম নিয়ে বসে আছে। তাহলে এই যে লাস্ট 2 কেজি, এই 2 কেজিতে আমার কি করতে হবে না, 2 কেজিতে যদি আমার ডেভিয়েশন, 2 কেজিতে আমার যদি ডেভিয়েশন এই 27 প্লাস 18 মানে হচ্ছে 45 মেকআপ করি, তবেই আমার এখানে গড় 153 বজায় থাকবে। তাহলে এখানে আমাকে ডেভিয়েশন কত হতে হবে না 27 প্লাস 18 দ্যাট ইজ 45, তবেই আমার কি হবে না -45 আর প্লাস 45 মিলে কী হয়ে যাবে 0, তার মানে নেট ডেভিয়েশন তবেই হবে 0। তাহলে এখানে প্লাস 45 আমাকে ডেভিয়েশন আনতে হবে 2 কেজিতে। তাহলে 2 কেজিতে প্লাস 45 ডেভিয়েশন মানে হচ্ছে 1 কেজিতে ডেভিয়েশন কত না 22.5, প্রতি কেজিতে ডেভিয়েশন কত 22.5, তার মানে 153 প্লাস 22.5 হতে হবে এই 2 কেজি যেটা মিশিয়েছিলাম তার প্রতি কেজির ভ্যালু, আর 153 প্লাস 22.5 করলে হবে 175.5। ইজ ইট ক্লিয়ার গাইস? কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে ইন অ্যান এক্সামিনেশন 17% অফ দ্য ক্যান্ডিডেটস ফেল্ড ইন বেঙ্গলি, 18% ইন ইংলিশ অ্যান্ড 5% ফেল্ড ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 17% ক্যান্ডিডেট ফেল করেছে, 17% ক্যান্ডিডেট ফেল করেছে কিসে বেঙ্গলিতে, 18% ফেল করেছে ইংলিশে, আর 5% ফেল করেছে বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশে। তাহলে টোটাল ফেল কী করে নির্ণয় করব? দেখো 17% বেঙ্গলিতে ফেল করেছে, আর বেঙ্গলি ইংলিশ দুটো বিষয়ে ফেল করেছে 5%। তো এই ধরনের প্রশ্ন সাধারণত ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করতে খুব ইজিলি সলভ হয়ে যায়। তাহলে এখানে দেখো দুটি সার্কেল আমরা ড্র করব, এবং এই দুটো সার্কেল কী ডিনোট করবে না ফেল ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। হ্যাঁ, ধরো বেঙ্গলি ডিনোট করছে এই সার্কেলটি যেখানে 17% ফেল করেছে, আর ইংলিশ ডিনোট করছে এই সার্কেলটি যেটি 18% ফেল করেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে 5% লোক বসে আছে বা ক্যান্ডিডেট বসে আছে যারা বেঙ্গলি এবং ইংলিশ দুটি বিষয়ে ফেল করেছে। তাহলে দেখো আমরা যদি শুধু বেঙ্গলিতে কতজন ফেল করেছে নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কোন পার্টটা নির্ণয় করতে হবে না এই পার্টটা, এটা হচ্ছে শুধু বেঙ্গলিতে। ঠিক আছে, তাহলে শুধু বেঙ্গলিতে কতজন ফেল করেছে, তাহলে 17 জন হচ্ছে টোটাল বেঙ্গলিতে ফেল করেছে, তার মধ্যে 5 জন ইংলিশেও ফেল করেছে এবং বেঙ্গলিতেও ফেল করেছে। তাহলে এই 5 বাদ দিলেই পেয়ে যাবো কি না 17 - 5 12 জন হচ্ছে আমি দেখতে পাচ্ছি শুধু বেঙ্গলিতে ফেল করেছে। তাহলে এই 12 জনকে বাদ দিলে যেটুকু পোর্শন পড়ে থাকে সেটুকু পোর্শন হচ্ছে কি না ইংলিশের সার্কেল, দ্যাট ইজ 18%। তাহলে 12 + 18 যোগ করলেই আমি পেয়ে যাব টোটাল ফেল, 12 + 18 যোগ করলে আমি টোটাল ফেল পেয়ে যাবো, আর 12 18 যোগ করলে কত হয় 30। টোটাল 30% আমি দেখতে পাচ্ছি কী করেছে না ফেল করেছে। তাহলে নির্ণয় করতে হবে যে
দ্য পার্সেন্টেজ অফ দোজ হু পাস্ট ইন বোথ দ্য সাবজেক্ট। তাহলে বাকি যে জায়গাটা পড়ে আছে এই যে পুরো স্কোয়ার, এই পুরো স্কোয়ার হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, যেটাকে আমরা 100 বলে থাকি বা 100% বলে থাকি। তার মধ্যে ফেল আমি পেয়ে গেলাম 30%। তাহলে বাকি যারা বসে তারাই হচ্ছে সবাই পাস। তাহলে 100 - 30, 70% হচ্ছে নাম্বার অফ পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট যারা দুটো বিষয়ে পাস করেছে। তাহলে আমার আনসার কত বেরোলো? অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 100 - 30, দ্যাট ইজ 70%। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে 43,628কে কোনো একটি নাম্বার দিয়ে ভাগ করা হয়েছে এবং ভাগ করার ফলে কোসেন্ট পাওয়া গেছে। কোসেন্টকে আমরা কী বলে থাকি? কোসেন্ট মানে হচ্ছে ভাগফল। ভাগফল পাওয়া গেছে 76 এবং রিমাইন্ডার পাওয়া গেছে। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। ভাগশেষ পাওয়া গেছে কত? 536। তাহলে নির্ণয় করতে হবে ডিভাইজার কত। ডিভাইজার হচ্ছে কি? ডিভাইজার হচ্ছে ভাজক। তাহলে আমরা সবাই জানি, ধরলাম ভাজক হচ্ছে এন। তাহলে এন দিয়ে ভাগ করা হচ্ছে কাকে? না 43,628কে। এবং এই ভাগ প্রক্রিয়ায় কী পাওয়া গেল? না 76 পাওয়া গেল আমার ভাগফল এবং ভাগশেষ পাওয়া গেল 536। তাহলে আমরা সবাই কী জানি? দেখো, শুধুমাত্র ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে প্রশ্নটির সমাধান আমি করে ফেলবো, কোনো সমস্যা হবে না। আমরা সবাই জানি কি না ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে? তাহলে ভাজ্য হচ্ছে কে? ভাজ্য হচ্ছে ডিভিডেন্ড, সেটাই হচ্ছে 43,628। 43,628 এটা ইজিক্যাল টু কী হবে? ভাজক মানে যাকে দিয়ে ভাগ করছি সেটা কি না এন। ভাগফল কত? 76 আর ভাগশেষ কত? 536। তাহলে ভাজ্য যেটা যাকে ভাগ করা হচ্ছে তার ইউনিট ডিজিট কত? 8। তাহলে বাকি পোর্শনটাকে তোমরা অমিট করে দাও। তাহলে আমাকে 8 দেখতে পাচ্ছি এর ইউনিট ডিজিট। তাহলে বলো যে 6-এর সঙ্গে কী গুণ করে? এখানে 76 থেকে 7কে তোমরা অমিট করে দাও। তাহলে 6-এর সঙ্গে কোন নাম্বার গুণ করলে তার সঙ্গে 6 যোগ করলে আমি 8 পাবো? তুমি বলো দাদা 6-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে ইউনিট ডিজিট হবে 2, আর 2-এর সঙ্গে যদি 6 যোগ করি তবেই আমি ইউনিট ডিজিট পাবো কত? 8। তাহলে এবার আমাকে বলো যে 6-এর সঙ্গে 2 গুণ করলে আমি 2 পেতে পারি, আর কি গুণ করলে 2 পেতে পারি? তুমি বলো দাদা 6-এর সঙ্গে আমি যেমন 2 গুণ করলে 2 পেতে পারি, সেরকম 7 গুণ করলেও পেতে পারি, কারণ 6 দুগুণে 12 হচ্ছে, 7 6 42 হচ্ছে। তাহলে অথবা আয়দার 2 হতে পারে এনের ইউনিট ডিজিট, অথবা 7 হতে পারে। তাহলে এখানে দেখো 4টি অপশানের মধ্যে চারটি অপশানের মধ্যে কোথায় আমি 2 অথবা 7 দেখতে পাচ্ছি? একমাত্র অপশান বি হচ্ছে সেই অপশান যেখানে আমি ইউনিট ডিজিট কী দেখতে পাচ্ছি? 7। 2গুলো দেখতে পাচ্ছি না, 2গুলো দেখতে পাচ্ছি না। তার মানে সি, ডি এবং এ কখনোই আনসার হতে পারে না। তার মানে অপশান বি হবে আমার কারেক্ট আনসার। A sum of money triple itself, the rate of simple interest being 5% per annum, what is the time period? খুব ভালো কথা। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে সলভ করি? বলছে সাম অফ মানি ট্রিপল ইটসেলফ। তাহলে একটা কোনো অঙ্কে কোনো মিসিং আছে কিছু? না, ভাষাটা একটু উল্টোপাল্টা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো একটা আমি অ্যামাউন্টের টাকা আমি ব্যাংকে রাখলাম, সেটা 3 গুণ হয়ে গেল, এবং কোনো একটা সময় হয়েছে, সময়টা এখানে বলেন, এটাই উজ্জ্ব আছে, ইন সাম টাইম বলা হয়েছে যে রেট অফ সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে 5% পার অ্যানাম। তাহলে টাইম পিরিয়ড আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে এটা ভাবতে হবে, আমি ডাইরেক্ট ভাববো যে কোনো একটা মানি সেটা ট্রিপল হয়েছে, 3 গুণ হয়েছে, তাই তো? তাই 3 গুণ হওয়া মানে এখানে এসআই পার্সেন্টেজ কত হচ্ছে? আমি সবসময় এসআই পার্সেন্টেজ নিয়ে ভাববো। তাহলে টাকাটা 3 গুণ হয়েছে, তাহলে টাকাটা 3 গুণ হয়েছে মানে কি আমি এন টাকা ব্যাংকে রাখলে 3n পাচ্ছি। তাহলে এখানে ডিফারেন্সই হয় আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমার 2n হচ্ছে আমার ইন্টারেস্ট হয়েছে, আর 2n মানে হওয়া মানে 200% হয়েছে। তার মানে এসআই পার্সেন্টেজ হয়েছে কত? না 200%। আর এসআই পার্সেন্ট আমি কী করে পাই? না রেট অফ ইন্টারেস্টের সঙ্গে টাইম গুণ করে। তাহলে রেট অফ পার্সেন্ট আমাকে নির্ণয় করতে হবে, রেট অফ পার্সেন্ট আমার বলা আছে 5। তাহলে 5 × t = হচ্ছে 200। তাহলে টি এর ভ্যালু কত হবে বাবা? 40। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট?
হ্যাঁ স্যার, বা স্যার 200/5 করলে তো সেই হবে। হ্যাঁ যদি তাই 100 টাকা ধরি তাহলে 300 হয়েছে। তাই হবে, তাই হবে, কোনো ব্যাপার না। কিন্তু সবসময় এসআই পার্সেন্ট দিয়েই ভাববে ব্যাপারটাকে, এসআই পার্সেন্ট অনেক কাজে লাগে। একটা হ্যাঁ স্যার। একটা কনসেপ্ট মাথায় রাখলে বাকি অন্য কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল 3:2. ইফ 20% of the boys and 30% of the girls are scholarship holder, then what is the percentage of students who do not get scholarship? দেখো এখানে আমায় কি বলেছে, পজিটিভ দিক বলেছে, নেগেটিভ দিক নিয়ে ভাবতে বলেছে, ঠিক আছে? নেগেটিভ দিক নিয়ে ভাবতে বলেছে, প্রথম থেকেই আমি নেগেটিভ দিক নিয়ে ভাববো, ঠিক আছে? দেখো 3:2 বলেছে বয়েজ আর গার্লসের রেশিও, তাহলে আমি 3:2কে আমি 300 আর 200 ভাববো। তাহলে 300 যদি আমার বয়েজ থাকে, গার্লস হচ্ছে আমার 200। বলেছে 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 30% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার। তাহলে 20% যদি বয়েজদের মধ্যে স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে 80% হচ্ছে যারা স্কলারশিপ হোল্ডার নয়। আর 30% যদি গার্লসের মধ্যে স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে 70% হচ্ছে যারা স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে সেটাই আমার নির্ণয় করতে বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ডু নট গেট স্কলারশিপ। তাহলে বয়েজ প্লাস গার্লস যোগ করেই হচ্ছে টোটাল স্টুডেন্ট। আর টোটাল স্টুডেন্ট কত হয়ে গেছে আমার? 500। তাহলে এখানে 300-র মধ্যে 80% মানে 240 জন স্কলারশিপ পাচ্ছে না, আর 200-র মধ্যে 70% মানে 140 জন আমার এখানে স্কলারশিপ পাচ্ছে না। আর 240 আর 140 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 380। তাহলে 500 জনের মধ্যে 380 জন কী পাচ্ছে না? না স্কলারশিপ পাচ্ছে না। তাহলে কত পার্সেন্ট পাচ্ছে না? তাহলে আমি এখানে জাস্ট 5 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। তাহলে 500-র মধ্যে 380 হয়, তাহলে 100-র মধ্যে কত? মানে কি 5 ভাগ হবে। তাহলে 5 ভাগ করা মানে কি 380/5 করলে কত হয়? 5 7 35, 76%। 5 6 30, 76%। অপশন ডি হবে কারেক্ট আনসার। অর্ণব, বোঝা গেছে? কোনো সমস্যা? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। The sum of two numbers is 25 and their difference is 13. Find their product. দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে। তাহলে একটি সংখ্যা x হলে আবার একটি সংখ্যা কী হবে? y। তাহলে x প্লাস y বলা হয়েছে কি না 25, আর x মাইনাস y বলা হলো কি 13। আমি ধরে নিয়েছি x গ্রেটার দ্যান y, এটা মাথায় রাখতে হবে। আমি ধরে নিয়েছি x গ্রেটার দ্যান y। নির্ণয় করতে হবে এক্স ওয়াই এর ভ্যালু কত। 114। নির্ণয় করতে হবে এক্স ওয়াই এর ভ্যালু কত। এটা তো 25 আর 13 আছে বলে তুমি বলতে পারলে 114। যদি 25 আর 13-র জায়গায় 225 আর 113 থাকতো, তখন কি করে বলতো? তখন কি করতে? কি হলো? ধোঁয়া উড়ে গেল তো? করছি স্যার। 338 মানে 169, এ ইকুয়াল টু 169 হলে বি ইকুয়াল টু বাকিটা মানে 169 প্লাস বুঝতে পারবে? আমাকে এক্স ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে। আমি অ্যালজেব্রায় খুব বড় বড় করে যখন প্রথমে অ্যালজেব্রা শুরু করি তখন বলেছিলাম যে 4xy ইজ ইকাল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। ইজ নট ইট? বলেছিলাম তো, প্রত্যেককে বলেছিলাম, সবাইকে আশা করি মনে আছে। 4ab সূত্র। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে কি জাস্ট 1/4 করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই বলা হয়েছে 25, আর 25-এর হোল স্কোয়ার করলে হয় 625, আর এক্স মাইনাস ওয়াই মানে বলা হয়েছে 13, তো 13-এর হোল স্কোয়ার করলে হয় 169। তাহলে 625 মাইনাস 169/4 করলেই আমার এক্স ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে যাবে। ব্যাস, আর কি দরকার বলো? কত বেরোচ্ছে? 9 থেকে 15, 6 দিলে 456/4 মানে হচ্ছে 114। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? কারোর কোনো ডাউট? তাহলে এই ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই ফর্মুলার উপর বেস্ট ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা দেখব, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এ সাম অফ মানি বিকামস 3 times of itself in 20 years at simple interest. In how many years does it become double of itself at the same rate? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। 3 times হচ্ছে
20 ইয়ার্সে। তাহলে আমি একটু আগেই বলেছি কোনো একটা মানি 3 টাইমস হওয়া মানে আমার এসআই পার্সেন্টেজ কত হওয়া, এসআই পার্সেন্টেজ হওয়া 200%, তাই তো। এবার কী বলা হয়েছে, হাউ মেনি ইয়ার্স ডাজ ইট বিকাম ডাবল, আর ডাবল হওয়া মানে কত 100%। তাহলে 200% হচ্ছে কত 20 বছরে। আমাকে 100% কত বছরে হবে নির্ণয় করতে হবে। তাহলে 200% থেকে 100% মানে কি, এখানে হাফ হচ্ছে, তাহলে টাইমও কী হবে হাফ হবে, তার মানে 10 ইয়ার্স, গল্প শেষ। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, অজয় অ্যান্ড অনিল আর এ জয়েন্ট ভেঞ্চার পার্টনার। অজয় employs 8,000 rupees for 4 months in business and Anil employs money for the remaining 4 months. Okay. আচ্ছা, অনিল এমপ্লয়েজ সাম মানি, কত মানি আমি জানি না, ঠিক আছে, সাম মানি ফর দ্য রিমেনিং 4 months. ইফ অনিল গেটস 20% প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হাউ মাচ মানি ডিড অনিল ইনভেস্ট। আচ্ছা, এমপ্লয়েজ মানে হচ্ছে ইনভেস্ট, কিন্তু মনে রাখবে এমপ্লয়েজ মানে হচ্ছে ইনভেস্ট। বলছে অজয় আর অনিল একটা জয়েন্টে একটা বিজনেস চালু করেছে। ওকে, অজয় ইনভেস্ট করলো 8,000 টাকা 4 মাসের জন্য। তাহলে আমরা জানি যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকাল টু হচ্ছে প্রফিট। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করেই আমরা প্রফিট রেশিও পাই। তাহলে 8,000 টাকা সে ইনভেস্ট করেছে 4 মাসের জন্য, তার পরের 4 মাসে কিন্তু আর অনিল ইনভেস্ট করে, অজয় ইনভেস্ট করেন। অজয় প্রথমে 8,000 টাকা ইনভেস্ট করলো 4 মাসের জন্য, এরপরে অনিল এলো এবং অনিল বলল আমি ইনভেস্ট করব, তোমাকে আর ইনভেস্ট করতে হবে না, ঠিক আছে। অনিল পরের 4 মাস ইনভেস্ট করলো, কত টাকা করে ইনভেস্ট করলো সেটা জানি না, ধরলাম n টাকা ইনভেস্ট করেছে। এবার বলল যে এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেশিও এবং এটাই হবে আমাদের প্রফিট রেশিও। দেখা গেল অনিল 20% প্রফিট নিয়ে বেরিয়ে গেল। তাহলে অনিল যদি 20% প্রফিট নেয়, তাহলে অজয় 80% প্রফিট নিয়েছে। তার মানে 80:20 মানে 4:1 হয়েছে এদের প্রফিট রেশিও। তাহলে এখান থেকেই আমরা এনের ভ্যালু পেয়ে যাব। দেখো 4 আর 4 এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে 8,000/4n ইজ ইকাল টু 1/1। তার মানে আলটিমেট 4n ইজ ইকাল টু 8,000 হলে এনের ভ্যালু কত হবে না 2,000। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? এনি ডাউট? নেক্সট প্রশ্ন বলছে হাউ মেনি স্ফিয়ার্স অফ রেডিয়াস 1 সেন্টিমিটার ক্যান বি অবটেন্ড বাই মেল্টিং অ্যান আয়রন স্ফিয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটারের একটা বড় স্ফিয়ার বা গোলক থেকে 1 সেন্টিমিটার রেডিয়াস বিশিষ্ট এরকম কতগুলো স্ফিয়ার তৈরি করা যাবে? আমি কি বলবো না 8³/1 কিউব। বোঝা গেল? তাহলে 8³/1 কিউব মানে হচ্ছে 512টা। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, কি করে বললাম? আমরা জানি যে যখন কোনো একটা বস্তু থেকে ছোট ছোট টুকরো বিশিষ্ট বস্তু তৈরি করা হয়, এর মানে হচ্ছে ছোট টুকরোর বস্তুগুলোর টোটাল ভলিউম ইজ ইকাল টু বড় বস্তুর ভলিউম। ঠিক আছে, তাহলে এই বড় এই যে স্ফিয়ার, আয়রন স্ফিয়ার টোটাল যার রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, সেটাকে গলিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট স্ফিয়ার। তার মানে এই বড় স্ফিয়ারের, বড় আয়রন স্ফিয়ারটির ভলিউম ইজ ইকাল টু ছোটো ছোটো যতগুলো আয়রন স্ফিয়ার তৈরি করা হয়েছে তাদের টোটাল ভলিউম, তাই তো? তাহলে আমি ধরলাম যে টোটাল এনটি ভলিউম, এনটি স্ফিয়ার তৈরি করা হয়েছে। আর একটা স্ফিয়ারের, বড় স্ফিয়ারের ভলিউম কত হবে না, স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3πr³। 4/3πr³। তাহলে 4/3π8 হচ্ছে আমার একটা স্ফিয়ারের, বড় স্ফিয়ারটির ভলিউম। আর ছোট স্ফিয়ারের যার রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে সেরকম একটা স্ফিয়ারের ভলিউম কত হবে না 4/3π × 1^3। 4/3π × 1^3। এরকম কতগুলো স্ফিয়ার তৈরি করা হয়েছে? এনটা। তাহলে 4/3π8³ ইজ ইকাল টু n × 4/3π1^3। আর এই 4/3π হচ্ছে কনস্ট্যান্ট, এদের কোনো দরকার নেই অঙ্কে। তাহলে এনের ভ্যালু কত হলো আলটিমেট না 8^3/1^3।
8 কিউব বাই 1 কিউব। তাই সবসময় মাথায় রাখবো যে বস্তু থেকেই ব্যাপারটা গল্পটা হোক না কেন, যে বস্তু থেকেই গল্পটা হোক না কেন, আমার সবসময় মনে রাখবো যেহেতু এখানে স্ফিয়ারের ভলিউম দেওয়া হয়েছে, তাহলে ভলিউম মানে কি, আমার সামাও সেখানে কিউব করা হয়েছে। ভলিউম মানেই হচ্ছে সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গল্প থাকবে, মানে 3 ডাইমেনশন, মানে কিউব তো হতেই হবে। তার মানে আমাকে বড় স্ফিয়ারের রেডিয়াসের হোল কিউব বাই স্মল স্ফিয়ারের রেডিয়াসের হোল কিউব করলেই, রেশিও নির্ণয় করলেই আমি কেবে যাব না নাম্বার অফ স্মল স্ফিয়ার। ঠিক আছে, তাই এত কিছু করার কোনো দরকার নেই, এক লাইনে গল্প শেষ, 8 কিউব বাই 1 কিউব। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, দেয়ার ওয়াজ 35 স্টুডেন্টস ইন এ হোস্টেল ডিউ টু অ্যাডমিশন অফ 7 নিউ স্টুডেন্টস, দ্য এক্সপেন্সেস অফ দ্য মেস ওয়ার ইনক্রিজড বাই ₹42 per day, while the average expenditure per head diminished by ₹1. What was the original expenditure of the mess? তাহলে 35 জন স্টুডেন্ট ছিল একটা হোস্টেলে, ঠিক আছে, 7 জন স্টুডেন্ট যোগদান করেছে, তাহলে 35 জন স্টুডেন্ট আগে ছিল, ঠিক আছে, এখন 7 জন স্টুডেন্ট যোগদান করেছে, তার মানে 35 + 7 42 জন স্টুডেন্ট হয়েছে। দ্য এক্সপেন্সেস অফ দ্য মেস ওয়ার ইনক্রিজড বাই ₹42 per day, ওকে, খুব ভালো কথা। অ্যান্ড ওয়াইল দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার হেড ডিমিনিশড বাই ₹1, তাহলে এই পার হেড গল্প মানেই হচ্ছে অ্যাভারেজ, পার হেড গল্প মানেই হচ্ছে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার হেড বলার কোনো দরকার নেই, অ্যাভারেজ এক্সপেন্ডিচার মানেই হচ্ছে পার হেড এক্সপেন্ডিচার। ওকে, তাহলে আমি যদি ভেবে নিতাম যে 35 জন স্টুডেন্ট আছে এবং 35 জন স্টুডেন্টের পার হেড খরচ আমি যদি ধরতাম যে এন ছিল, পার হেড খরচ কত ছিল, এন, তাহলে টোটাল 35 এন আগে খরচ হতো, তাহলে টোটাল 35 এন আগে খরচ হতো, হ্যাঁ কি না? তাহলে এখন আলটিমেট 42, এখন আলটিমেট কী হয়েছে না পার হেড খরচ ৳1 কমেছে, তাহলে পার হেড খরচ ৳1 কমা মানে হচ্ছে 42 × n-1, এটা হচ্ছে এখন টোটাল খরচ, 42 × n-1। কিন্তু টোটাল খরচ কি হয়েছে না টোটাল খরচ ইনক্রিজ করেছে, দ্য এক্সপেন্স অফ দ্য মেস ওয়াজ ইনক্রিজড বাই 42 per day, তাহলে 42 per day ইনক্রিজ করেছে, তার মানে 42 × n-1 মাইনাস 42 = কি না 35n। বলো, কারোর বুঝতে অসুবিধা? কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার। আমি যেটা করলাম সেটা ঠিক করেছি? স্যার যে দুটো চেঞ্জ হয়েছে ওটা সমান, আপনি আগে যা এক্সপেন্স ছিল ওটা করেছেন। কেউ কিছু বলবে আর? অর্ণব? দেখছি স্যার 35 ওটাই তো দিয়ে দিতে হবে। আবার বলছি, ভালো করে শুনবে। 35 জন স্টুডেন্ট আগে ছিল, এখন 7 জন স্টুডেন্ট যোগদান করেছে, মানে 42 জন হয়েছে। 35 জন স্টুডেন্টের পার হেড খরচ ছিল n টাকা, তার মানে আগে খরচ ছিল 35n, এটা হচ্ছে টোটাল এক্সপেন্স অফ মেস, ঠিক আছে। এখন কি হয়েছে, এখন হয়েছে কি না 7 জন স্টুডেন্ট যোগদান করায় পার হেড খরচ ৳1 কমেছে, পার হেড খরচ ছিল n, সেটা হয়েছে n-1, সেটা হয়েছে n-1, কিন্তু টোটাল এক্সপেন্স বলেছে 42 ইনক্রিজ করেছে, টোটাল এক্সপেন্স 42 ইনক্রিজ করেছে। তাহলে আগে আমার যদি 35n টোটাল খরচ হতো, এখন হচ্ছে কত না 42 × n-1 প্লাস 42, হ্যাঁ কি না? কিন্তু এখানে -42 কেন করেছি, কারণ আমি একে ইকুয়েট করার জন্য, আমার একে ইকুয়েট করার জন্য আগের যা টোটাল খরচ ছিল, আগের যা টোটাল খরচ ছিল তার সঙ্গে 42 যোগ করলে হয়ে যায় এখনকার খরচ, আর এখনকার খরচ কত হচ্ছে না 42 × n-1। এবার আশা করি প্রত্যেকের পরিষ্কার।
আগে যে টোটাল খরচ ছিল সেটা 42 ইনক্রিজ করেছে টোটাল খরচ, তাহলে 35n প্লাস 42 হচ্ছে টোটাল খরচ এখনকার, আর এখন হচ্ছে মাথাপিছু খরচ হচ্ছে n-1, তাহলে 42 জনের টোটাল খরচ কত? 42 ইন্টু n-1। ইজ ইট ওকে? এবার পরিষ্কার আশা করি। হ্যাঁ স্যার। তাহলে 42n মাইনাস 35n মানে হচ্ছে কত না 7n। 7n ইজিক্যাল টু কত হচ্ছে? 42 প্লাস 42 84। তাহলে এনের ভ্যালু কত? 12। এনের ভ্যালু কত বেরোলো? 12 বেরোলো। আমার নির্ণয় করতে হবে কি? হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য মেস। তাহলে অরিজিনাল এক্সপেন্ডিচার কত ছিল না? 35 ইন্টু 12। তাহলে 35 ইন্টু 12 করলে কত হয়? 420। হ্যাঁ, 35 4 হচ্ছে 140, 140 ইন্টু 3 করলে হচ্ছে 420। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো অসুবিধা? এই অঙ্কটি কিন্তু খুব দারুণ প্রশ্ন অ্যাভারেজের কনসেপ্টের, ঠিক আছে? দুটো স্টার্ট দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন, the difference between compound interest and simple interest on an amount of rupees 15,000 for 2 years is rupees 96. What is the rate of interest per annum? তাহলে আমরা সবাই জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স ফর 2 years ইজ ইকুয়াল টু কী হয় না প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা কি না সিআই মাইনাস এসআই ফর 2 years ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে এখানে এসিআই মাইনাস এসআই বলা হয়েছে 96, পি এর ভ্যালু কত বলা হয়েছে 15,000, আর এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আর বাই 100 হোল স্কোয়ার আমি কি লিখব না আর বাই 100 ইন্টু আর বাই 100। এরকমও লিখতে পারি বা এরকমও লিখতে পারি, যেটা খুশি। আর বাই 100 হোল স্কোয়ার আমি লিখলাম এখানে, আর এখানে কি করলাম না 96 বাই 1500 করে দিলাম, 15,000 ইজিক্যাল টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি কোনো হোল স্কোয়ার টার্ম আমি খুঁজে পাচ্ছি? দেখো তো, দেখো 4 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 4 দিয়ে হচ্ছে কাটাকুটি যাচ্ছে অবশ্যই, এখানে 150 মানে হচ্ছে 150 ইন্টু 25, আর এখানে 4 দিয়ে কাটলে কত 24, তাই তো? তাহলে 25 আছে থাক, এখানে দেখতে পাচ্ছি 24 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 150 আছে। তাহলে 150 থেকে কি বাদ যেতে পারে? 150 থেকে আমার কি বাদ যেতে পারে? 3 যেতে পারে, তাই তো? 3 চলে গেলে এখানে 50 পড়ে থাকছে। তাহলে 3-এর জায়গায় আমি যদি 6 বাদ দিই তাহলেও হতো 25 6 150, আর এখানে দেখতে পাচ্ছি 4, তার মানে 4 বাই 25 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে আলটিমেট কী পেলাম না আর বাই 100 ইজিক্যাল টু আর বাই 100 ইজিক্যাল টু 2 বাই কত 25, আর 25 4 100, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 8%। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো অসুবিধা? না। নেক্সট প্রশ্ন, the ratio of the number of 50 paisa, 25 paisa and 10 paisa coins in the bag is ratio 5:8:3 and the total amount of money is rupees 144. খুব ভালো কথা। then what is the number of 50 paisa coin in the bag? তাহলে 3টে ডিনোমিনেশনের কয়েন আছে, একটি হচ্ছে 50 পয়সার কয়েন, আর একটি হচ্ছে 25 পয়সার কয়েন, আর একটি হচ্ছে 10 পয়সার কয়েন, ঠিক আছে? এখানে রেশিও এটা দেওয়া আছে, এটা হচ্ছে নাম্বার রেশিও, ঠিক আছে? তাহলে নাম্বার রেশিওর সঙ্গে সবসময় মনে রাখবো নাম্বার কয়েনের নাম্বারের সঙ্গে তার ডিনোমিনেশান গুণ করলেই হয়ে যায় কি ভ্যালু, তাই তো? 50 পয়সার কয়েন 5টা আছে, তাহলে 5 ইন্টু 50 মানে হচ্ছে 250 পয়সা,
25 পয়সা কয়েন 8টা আছে, তাহলে 25 ইন্টু 8 করলে কত পাবো? না 25 ইন্টু 8 করলে পাবো 200 পয়সা, আর 10 ইন্টু 3 মানে হচ্ছে 30 পয়সা। তাহলে এই হচ্ছে টোটাল পয়সা। ব্যাস, তাহলে 5 ইন্টু 50 মানে 250 পয়সা দেখতে পাচ্ছি, এখানে 200 পয়সা দেখতে পাচ্ছি, এর এখানে 30 পয়সা দেখতে পাচ্ছি। আমার এখানে বলেছে টোটাল ভ্যালু অফ দ্য মানি কত? 144। তাহলে 250, 200 আর 30 যোগ করলে কত হচ্ছে? 480। তাহলে 480 পয়সার ভ্যালু বলা হয়েছে অ্যাকচুয়ালি 144 টাকা। 144 টাকা, যেহেতু এখানে পয়সা আছে আমি এখানেও পয়সা করে নেবো। তাহলে 144 ইন্টু 100 নির্ণয় করতে হবে কি 50 পয়সার কয়েন কতগুলো ছিল, নাম্বার অফ 50 পয়সা। তাহলে আমি দেখতে পাচ্ছি 250 পয়সা কোথা থেকে এসছে? না 250 পয়সা থেকে। তাহলে 480 পয়সার ভ্যালু যদি 144 ইন্টু 100 হয়, তাহলে 250 পয়সার ভ্যালু কত হবে? না 144 ইন্টু 100 বাই 480 ইন্টু 250, হ্যাঁ কি না? এবার এই যে টোটালটা পেলাম আমি, এই টোটালটা কী করে পেলাম? না 50 পয়সার ভ্যালু পেলাম। আর ভ্যালু থেকে আবার যদি আমার নাম্বার অফ কয়েনে যেতে হয়, আমার কী করতে হবে? একটা কয়েনের ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে একটা কয়েনের ভ্যালু তো 50 পয়সা। বেশ, গল্প শেষ। আর কি আছে? আর তো কিছুই নেই। 48 3-এ, তাই তো 144, আর এখানে 50 5-এ, তার মানে 5 3-এ 15 ইন্টু 10 150। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারোর বুঝতে কোথাও অসুবিধা আছে? না নেক্সট প্রশ্ন, খুব দারুণ একটি প্রশ্ন। বলেছে সাম অফ মানি হোয়েন ইনক্রিজড বাই 1/7 পার্ট বিকাম ₹40, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল সাম অফ মানি? দেখো প্রশ্নের মধ্যে কিন্তু দারুণ ধোঁয়াশা আছে। কোনো একটা মানি বলেছে ইনক্রিজ করা হয়েছে 1-এর সাথে। আমি বলেছিলাম কি, যখনই এরকম কোনো ভগ্নাংশ দেখব, ভগ্নাংশের মধ্যেই লুকিয়ে থাকে সর্ষের মধ্যে ভূত। ঠিক আছে, 1-এর 7 পার্ট ইনক্রিজ করা হয়েছে, মানে কি যে জিনিসটার ভ্যালু ছিল 7 তাতে আরও 1 জোড়া হয়েছে, তার মানে হয়ে গেছে কত? এখন 8। তাহলে এই 8-এর ভ্যালু বলা হয়েছে কত? 40। 8-এর ভ্যালু বলা হয়েছে কত? 40। তাহলে অরিজিনাল সাম অফ দ্য মানে কী ছিল? অরিজিনাল সাম অফ দ্য মানে ছিল 7। তাহলে 8-এর ভ্যালু 40 মানে 5 গুণ হয়েছে, আর 7-এর ভ্যালু 5 গুণ করলে কত পাবো? 35। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার? অর্ণব, হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন। পিএসসি খুব এই প্রশ্নটিকে প্রেফার করে। আমি সবাইকে বলেছি, হ্যাঁ কি আমি কি বলেছিলাম? যে সবাইকে বলেছিলাম যে 999 পূর্ণ 1-এর সাথে। আমি যখন পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই প্র্যাকটিস ক্লাস করাতাম এই প্রশ্নটা অনেকবার করেছি। এই 999 পূর্ণ 1-এর সাথে মানে হচ্ছে 999 প্লাস 1-এর সাথে। তাহলে এরকম 999 কতবার আছে? না 1 2 3 4 5 6, 6বার আছে। তাহলে 999 প্লাস 1-এর সাথে, তারপরে লিখব 999 প্লাস 2-এর সাথে, প্লাস লিখব 999 প্লাস 3-এর সাথে। এরম করে 999 যোগ হতেই থাকবে, আর এখানে 3-এর সাথে 4-এর সাথে 5-এর সাথে করে আলটিমেট 6-এর সাথে বেঁধে থাকবে। তাহলে এদিকে 999 কতবার দেখতে পাচ্ছি? না 6বার দেখতে পাচ্ছি। তাহলে ডাইরেক্ট আমি লিখব 999 ইন্টু 6। আর এখানে দেখো 1-এর সাথে 2-এর সাথে 3-এর সাথে 6-এর সাথে, আলটিমেট নিচে তো আছে 7, আর ওপরে কি আছে? 1 থেকে 6 অবধি সংখ্যার যোগফল। আর 1 থেকে 6 অবধি সংখ্যার যোগফল কত হয়? না n ইন্টু n+1/2, তাই তো? আর n ইন্টু n+1/2 করলে কী পাবো? 1, এখানে n এর ভ্যালু কত? না 1 থেকে 6 অবধি 6টা সংখ্যা আছে, তাহলে 6 ইন্টু 7/2 মানে হচ্ছে 21, হ্যাঁ কি না? তাহলে 21/7 করলে আমি পাচ্ছি 3, আর এখানে দেখতে পাচ্ছি 6 9 54, তাহলে ইউনিট ডিজিট 4, আর এখানে 3, মানে 4 আর 3 7, ইউনিট ডিজিট 7 একমাত্র অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো, কারোর কোনো ডাউট? তাহলে এই ধরনের প্রশ্ন আমি কি করব? না ইউনিট ডিজিট দিয়ে অঙ্কুশ করব। ইউনিট ডিজিট সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে খুব দারুণ একটি ইম্পর্ট্যান্ট রোল তৈরি করে, ঠিক আছে? তাই ইউনিট ডিজিট নিয়েই ভাববো। নেক্সট প্রশ্ন,
In the first 10 over of a cricket game, the run rate was only 3.2. And what should be the run rate in the remaining 40 over to reach the target of rupees 182? তাহলে 182 হচ্ছে আমার টোটাল টার্গেট, ঠিক আছে। তার মধ্যে প্রথম 10 ওভারের রান রেট ছিল 3.2, 282। তাহলে প্রথম 10 ওভারে আমার 3.2 রান রেট ছিল। 3.2 রান রেট মানে হচ্ছে 1 ওভারে আমি 3.2 রান করেছি। তাহলে 10 ওভারে আমি কত রান করেছি না 3.2 ইন্টু 10, দ্যাট ইজ 32 রান আমরা করে ফেলেছি 10 ওভারে। 282 আমাকে টোটাল রান করতে হবে কত ওভারে? 50 ওভারে। তার মধ্যে 10 ওভার খেলা হয়ে গেছে মানে 32 রান হয়ে গেছে। তাহলে পড়ে থাকে কত? 250 রান। আর এই 250 রান আমায় করতে হবে কত? 40 ওভারে, তাই তো। 250 রান আমায় 40 ওভারে করতে হবে মানে 25/4 হয়ে যাবে আমার গল্প। আর 25/4 মানে হচ্ছে কত না 6.25, তাই তো। 6.25, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কারোর কোনো সমস্যা? এবার এই প্রশ্নের প্যাটার্ন সোজা বলে সোজাভাবে হয়ে গেল, কিন্তু এই প্রশ্নতে যদি আর একটু কোনো ইনপুট বেশি থাকতো তখন আমি কি করে করতাম? তখন আমি কি ইউজ করতাম? তখন আমি ডেভিয়েশন মেথড ইউজ করতাম। ডেভিয়েশন দিয়ে এই প্রশ্নটার আনসার করে আমাকে তোমরা দেখাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 8 hours 48 minutes টু কভার এ সার্টেন ডিস্টেন্স while it take 4 hours টু কভার দ্য সেম ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম। ওকে, তাহলে ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে বোট রানিং আপস্ট্রিম টেক 8 hours 48 minutes। আপস্ট্রিমের সময় লাগছে কত না 8 hours 45 minutes, 48 minutes। আমার নির্ণয় করতে হবে কি হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার, তাই তো। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে টাইম রেশিওর ইনভার্স করলে আমরা কী পাবো? টাইম রেশিওর ইনভার্স করলে আমরা পাবো স্পিড রেশিও। ইজ ইট ক্লিয়ার? দেখো এখানে কি বলেছে? আপস্ট্রিমের সময় লাগছে কত? আপস্ট্রিমের সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা 48 মিনিট। ওকে, আর ডাউন স্ট্রিমের সময় লাগছে কত? 4 hour। তাহলে টাইম রেশিও কী হবে না 8 hours 48 minutes ইজ টু 4 hour, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো না টাইম রেশিও পাবো। তাহলে টাইম রেশিওর উল্টো করলে আমরা কী পেয়ে যাবো? স্পিড রেশিও, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, যখন ডিস্টেন্স কি না কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি ডাইরেক্ট গল্প লিখবো যে ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের স্পিড রেশিও আমি কত পাবো? ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড রেশিও পাবো জাস্ট এখানে কী আছে? আপস্ট্রিমের যে টাইম সেটা হয়ে যাবে ডাউনস্ট্রিমের স্পিড, তার মানে 8 hours 48 minutes। আচ্ছা, 8 hourকে আমি যদি মিনিটে করি তাহলে কত হবে? 8 hour মানে হচ্ছে 480 প্লাস 48, তার মানে হচ্ছে কত? 528। তাহলে 528/4 মানে হচ্ছে 240। তাহলে এই হয়ে যাবে আমাদের তাদের স্পিড রেশিও। বোঝা গেল? টাইম রেশিওর ইনভার্স করলেই আমি পাবো স্পিড রেশিও। তার মানে কি আপস্ট্রিমের টাইম হয়ে যাবে ডাউনস্ট্রিমের স্পিড, আর ডাউনস্ট্রিমের টাইম হয়ে যাবে আপস্ট্রিমের স্পিড। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? অর্ণব বুঝতে পেরেছ? এবার আমি 528 লিখবো না, 528 লিখলে সময় বেশি লাগবে, ঠিক আছে। বোকা জিনিস আমি করবো না। দেখো 8 ঘন্টাকে 8 ঘন্টায় রাখবো, 48 মিনিটকে আমি যদি ঘন্টায় ট্রান্সফার করি তাহলে বলবো না 48/60 ঘন্টা। 48/60 ঘন্টা মানে 12 4 48, 12 5 60, তাহলে 8 পূর্ণ 4 5 4। এবার ব্যাপারটা শুনতে ভালো লাগলো। তাহলে 8 5 40, 40 4 হচ্ছে 44/5, আর 44/5 4 মানে হচ্ছে 11/5। দেখো কত ব্যাপারটা সোজা হয়ে গেল। এবার বলা হয়েছে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড রেশিও পেয়ে গেলাম। আমায় নির্ণয় করতে হবে কি না বোট আর স্ট্রিমের স্পিড রেশিও। বোটের স্পিড আমরা কি করে পাই না ডাউন প্লাস আপ বাই 2 করে,
আর স্ট্রিমের স্পিড আমরা কী করে পাই, ডাউন মাইনাস আপ বাই 2 করে। ঠিক আছে, এবার যখন ডাউন আর আপের স্পিড রেশিও দেওয়া থাকবে সেখান থেকে বোট আর স্ট্রিমের স্পিড রেশিও নির্ণয় করতে হবে। সেখান থেকে আমি আর 2 আর লিখবো না, এই 2 কী হবে, রেশিওয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ডাউন প্লাস আপ ইজ টু ডাউন মাইনাস আপ করে দেবো, গল্প সেভ। তাহলে 11 প্লাস 5 করলে কত হয়, 16। আর 11 মাইনাস 5 করলে হয় 6। 16 ইস টু 6 করলে কত হয় না 8 ইস টু 3। দেখতে পাচ্ছি 8 ইস টু 3, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনি ডাউট গাইস? গাইস কোথাকার অঙ্ক কোথায় নিয়ে চলে এলাম বলো, কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? গোল্ডেন অঙ্ক একটা, খুব ভালো করে এখানে দাগ দিয়ে রাখো একটা, বোঝা গেছে প্রত্যেকের? কেউ আছে যে বুঝতে পারো না? কেউ ঘুমিয়ে বললো নাকি সবাই? না স্যার। না স্যার। ঘুমিয়ে পড়লে হবে না কিন্তু। নেক্সট প্রশ্ন, দ্য সাম অফ দ্য 2-digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং দ্য অর্ডার অফ ইটস ডিজিট ইজ 121। এর মানে কি? দ্য সাম অফ দ্য 2-digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং দ্য অর্ডার অফ ইটস ডিজিট, এর মানে হচ্ছে একটা নাম্বার আমি বললাম XY একটা নাম্বার, তার মানে একক স্থানীয় সংখ্যা হচ্ছে কি, এটা হচ্ছে ইউনিট ডিজিট আর এটা হচ্ছে 10th প্লেস। এর সিকোয়েন্সকে আমি যদি রিভার্স করি তার মানে কি, একক স্থানীয় সংখ্যা চলে গেল দশক স্থানীয় সংখ্যায়, মানে যদি YX করে দিই তাহলে কি হয়ে যায়, এই যে দুটো নাম্বার আমি পেলাম, ঠিক আছে, এদের যোগফল বলেছে 121। আচ্ছা আমাকে বলো তো, এই XY হচ্ছে, এরা হচ্ছে দুটো ডিজিট, তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কী হবে, তুমি বলবে 10x প্লাস Y হয়ে যাবে অ্যাকচুয়াল সংখ্যাটি। ঠিক আছে, আমি দুটো ডিজিট বলেছি এক্স আর ওয়াই, তাহলে সংখ্যাটি কী হবে না 10x প্লাস ওয়াই। আর যখন YX করবো তখন সংখ্যাটি কী হয়ে যাবে না 10y প্লাস এক্স। আর যখন এদের যোগ করবো দেখো তো কী হবে, 10x প্লাস এক্স করলে হবে 11x, আর 10y প্লাস ওয়াই করলে হবে 11y। তাহলে 121 হয়ে যাবে কি 11x প্লাস 11y এর ভ্যালু। তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে, বলো, বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? কোনো সমস্যা? হ্যাঁ স্যার। এবার বলেছে সংখ্যা দুটোর যে ডিজিট দিয়ে তৈরি হয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ডিজিট দুটোর ডিফারেন্স মানে এক্স মাইনাস ওয়াই বলা হয়েছে 3। বলা হয়েছে 10th প্লেসের ডিজিট গ্রেটার দ্যান ইউনিট প্লেসের ডিজিট, তাই তো? এর মানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই এটা বলা আছে, এবং সেই কারণেই আমি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3 লিখেছি। বোঝা গেল? এবার বলা হলো কি নাম্বারটা কি, তাহলে দেখো এক্স ওয়াইয়ের ভ্যালু, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি। এবার তো আমি চোখ বন্ধ করে লিখবো যে এক্সের ভ্যালু হবে কি 11 প্লাস 3 14/2 মানে হচ্ছে 7, আর ওয়াইয়ের ভ্যালু কী হবে 11 মাইনাস 3 মানে 8/2 মানে এটা 4। তার মানে সংখ্যাটি কী হবে 74। এখানে 47 থাকলে জমে যেত খেলাটা। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার পরীক্ষায় আমি এই প্রশ্নটির অ্যাপ্রোচ কী করব, পরীক্ষায় করব কি, আমার বলা হয়েছে 10th প্লেস ইউনিট প্লেসের অপেক্ষা বড়, তাহলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে অপশানগুলোর দিকে ভালো করে চোখ চেয়ে দেখো 10th প্লেসের ভ্যালু কী আছে। দেখো প্রথম অপশানে 10th প্লেসের ভ্যালু আছে 8 এবং ইউনিট প্লেসের ভ্যালু আছে 5, তাহলে 8 গ্রেটার দেন 5, তুমি বলবে হ্যাঁ একদম ঠিক, তার মানে এটা আনসার হতে পারে। অপশান কি বিতে কি দেখতে পাচ্ছি 10th প্লেসে কী বসে আছে 3 কি গ্রেটার দেন 6, না, তার মানে এ আনসার হতে পারে না। এখানে সি অপশানে দেখতে পাচ্ছি 7 আর 4, 7 কি গ্রেটার দেন 4, বলবে হ্যাঁ একদম, তার মানে এটাও আনসার হতে পারে। অপশানটি দেখতে পাচ্ছি 6 গ্রেটার দেন কি 9, কখনোই নয়, তার মানে এ আনসার হতে পারে না। তাহলে দুটো অপশান অলরেডি আউট হয়ে গেল। এবার কি বলেছে, সংখ্যা দুটো ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করা হয়েছে, তাহলে 8 5 যদি অরিজিনাল যদি নাম্বারটা হয়, এর ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করলে কী হবে না 5 8, তাহলে 8 5 আর 5 8 যোগ করে কি 121 হতে পারে? 121 হতে পারে? বলবে না, 8 প্লাস 5 যোগ করে তো 13 হয়, তার মানে এ আনসার হতে পারে না, তার মানে এও হয়ে গেল আউট। একই জনেই পড়ে থাকে, সে হচ্ছে 74, তাহলে 74 হয়ে যাবে কারেক্ট আনসার। এত কিছু করার দরকার নেই, এসব হচ্ছে বেকার আমি টাইম নষ্ট করলাম। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইন দ্য স্কোয়ার রুট অফ 66049। এই যে বড় সংখ্যাটি দেখতে পাচ্ছি, এই সংখ্যাটির স্কোয়ার রুট কী হবে? যখনই স্কোয়ার রুট করতে বলবে আমি লাস্ট দুখানা ডিজিট দেখব। লাস্ট দুখানা ডিজিট কি একটি স্কোয়ার নাম্বার আছে? অবশ্যই 49 একটি স্কোয়ার নাম্বার। 49 স্কোয়ার নাম্বার হলে তার স্কোয়ার রুট মানে বর্গমূল করলে কী পাই আমি? 07। তার মানে অবভিয়াসলি ইউনিট ডিজিট কত হবে? 7। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট। বলো 4387 টু দি পাওয়ার 245 এবং 621 টু দি পাওয়ার 72। এখানে একটা ব্র্যাকেট থাকা উচিত। এদের ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যখনই ইউনিট ডিজিট নির্ণয় করব, তাহলে এত বড় আমি শুধু বেসের দিকে লক্ষ্য দেবো। বেসে দেখতে পাচ্ছি 4387 টু দি পাওয়ার 245। তাহলে ইউনিট ডিজিট নির্ণয় করার জন্য এই 438 এর কোনো দরকার নেই। 621 থেকে 62 এর কোনো দরকার নেই। ঠিক আছে, হয়ে গেল 7 টু দি পাওয়ার 245 আর 1 টু দি পাওয়ার 72। আর 1-এর ভ্যালু যাই থাকো না কারণ সে সবসময় 1-ই দেবে ইউনিট ডিজিট। আর 7 নিয়ে গল্প, যখন বেস থাকবে 2, 3, 7, 8, যখন বেস এদের এই চারজনের মধ্যে যে কোনো একজন থাকবে, তখন আমি পাওয়ারকে কি করব? তখন আমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পড়ে থাকবে সেই হয়ে যাবে নতুন পাওয়ার। মাথায় ঢুকলো? তাহলে পাওয়ার এখন কি আছে? 245। 245কে 4 দিয়ে ভাগ করছি, 4 6 24 হয়ে গেল, 4 1 4, 1 পড়ে থাকে রিমাইন্ডার, 1 পড়ে থাকে রিমাইন্ডার। তার মানে আলটিমেট 7 টু দি পাওয়ার 1 হয়ে গেল গল্পটা। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে তো 7ই। তাহলে 7 ইন্টু 1 গুণ করলে 7ই হয়। তাহলে এই বড় সংখ্যাটির গুণফলের ইউনিট ডিজিট কত হবে? না 7ই হবে আনসার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 25-এ বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট 30 টু দি পাওয়ার 5 ইন্টু 24 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কতগুলি প্রাইম ফ্যাক্টর আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, 30-র মধ্যে আগে কী কী প্রাইম নাম্বার আছে সেটাকে নির্ণয় করো। তো 30 টু দি পাওয়ার 5-এর কথা পরে ভাববো, আর 24 টু দি পাওয়ারও 5 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 30কে আমরা কী কী লিখতে পারি? কতগুলো প্রাইম নাম্বারের গুণফল হিসেবে লিখতে পারি। তাহলে 30কে এমন আমি ভাঙবো যার পরে আর ভাঙা যায় না, সেটাই তো প্রাইম নাম্বারের কনসেপ্ট। তো 30 থেকে আমি দেখতে পাচ্ছি 3 তো বেরিয়ে এলো, তার সঙ্গে একটা 2ও বেরিয়ে এলো, তার সঙ্গে একটা 5ও বেরিয়ে এলো। তাহলে 3, 2, 5-এর গুণফল হচ্ছে 30 এবং এই 3, 2, 5 এরা প্রত্যেকেই হচ্ছে কি প্রাইম নাম্বার। আর 24কে আমরা কি লিখতে পারি? তাহলে এর হোল টু দি পাওয়ার 5 আমরা লিখতে পারি? বলবে হ্যাঁ, একদম লিখতে পারেন। 24কে আমরা কি লিখতে পারি? না, আমরা জানি যে 3 ইন্টু 8 হয় 24, আর 8কে আমরা কি লিখবো? না 2-এর কিউব। তাহলে এই হলো আমার টোটাল প্রাইম নাম্বারের গল্প। তাহলে এবার দেখো 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি? বলবে হ্যাঁ, একদম ঠিক লিখতে পারেন। এখানে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি? একদম। এখানে 5 টু দি পাওয়ার 5 লিখতে পারি? অবশ্যই। এখানেও তাই 3 টু দি পাওয়ার 5 লিখবো। এখানে কি লিখবো? 2 কিউব আর তার হোল টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার কি 15। তার মানে নির্ণয় করতে হবে কি টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে দেখো এখানে 3 মাথায় কী দেখতে পাচ্ছি? 5 আছে। 2-এর মাথায় কী দেখতে পাচ্ছি? 5। 5-এর মাথায়ও কি 5, 3-এর মাথায়ও কি 5, 2-এর মাথায়ও কি 15। তাহলে এই মাথায় যেগুলো বসে আছে পাওয়ারগুলো জাস্ট যেগুলোকে যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। আমি পেয়ে যাবো 3, 2, 5, 3, 2, এটা সবাই হচ্ছে প্রাইম নাম্বার। জাস্ট পাওয়ারের নাম্বারগুলোকে যোগ করলে আমি পেয়ে যাবো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে কত হবে? 5 + 5 + 5 + 5, তাহলে 4 5 20 + 15 35। অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো হলো? টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো হলো? 35।